সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি নাজমুস সালেহী। সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ মনোনয়নের দৌড়ে এগিয়ে আছে। এর মধ্যে জোটে যাওয়ার হিসাব নিকাশও চলছে সমানতালে। বিএনপি বলছে বৃহত্তর জোট গঠন লক্ষ্য তাদের। এনসিপি বলছে বিএনপি জামাত দুদিকেই তাদের দোয়ার খোলা। এনসিপির কথা শাপলা নিয়েই নির্বাচনে যাবে। নির্বাচন কমিশনের সাফ কথা এটা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ জমা হয়নি আজও। এসব জটিলতা থাকার পরও চলছে নির্বাচনী প্রস্তুতি। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়। নির্বাচনী যাত্রা কতটা বন্ধুর, কতটা মসৃণ, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নিব এখনকার প্রধান শিরোনামগুলো। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। বড় হচ্ছে জোট, এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চাই বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিয়ার দাবি জামায়াতের। আসন সমঝোতা নিয়ে বিএনপি জামাত দুদিকেই দরজা খোলা রাখছে এনসিপি। চলছে প্রার্থী চূড়ান্তের কাজ। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক দেবে না ইসি। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারির ঘোষণা। দাবি আদায় করেই নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই হাবিবা আপনাকে দিয়েই। চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, আমরা যেটা পত্রিকায় পড়ছে, এবং জোরে সোরে বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আসলে আমরা বিভিন্ন আসন ভিত্তিক পত্রিকার মাধ্যমে খবর পাচ্ছি যে একাধিক প্রার্থী। দলের আসলে এই মুহূর্তে চাহিদা কি, দলের বিবেচনা কি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, আমাদের জাস্ট কিছুদিন আগে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে খুব সুস্পষ্টভাবে তিনি মনোনয়ন ক্রাইটেরিয়াটা উল্লেখ করেছেন। জনসম্পৃক্ত হতে হবে, ত্যাগ থাকতে হবে, নতুন সময় ভোটারদের চাহিদা বুঝতে পারতে হবে, এবং তাকে ততটুকু যোগ্য হতে হবে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নীতি বা আমাদের যে রূপরেখা, সেটা তার এলাকায় তিনি বাস্তবায়নে সক্ষম হবেন। এইটাই হচ্ছে মূল ক্রাইটেরিয়া দলের। যেহেতু আপনার একটা মনোনয়ন প্রসেস যেটা চলছে, সেটা তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা ভেরি ন্যাচারাল প্রসেস। প্রতিটা সিটেই কয়েকজন করে হেভিওয়েট বলতে আমি মিন করছি যোগ্য প্রার্থী আছেন। এটা একই সাথে অত্যন্ত কঠিন কাজও, কারণ চুলচেরা বিশ্লেষণে যে আপনার এদেরকে দেখা যায় যে মনোনয়নটা একজনকে দেওয়া হলে আরও কিন্তু 3 থেকে 4 জন যারা বাদ পড়েন, তারা যে কম যোগ্য বা কম ত্যাগী, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট বিবেচনা করে যেহেতু মনোনয়নটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে ফিটেস্ট, একটা আসনের জন্য হি দ্য ফিটেস্ট পারসন, যিনি সবচেয়ে যোগ্য সেই আসনটার জন্য এইভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে এই যে আমাদের ইন্টারভিউগুলো বা মত বিনিময়গুলো হচ্ছে, সেটা মূলত আমাদেরকে এক ধরনের নির্দেশনা দেওয়া, যে নির্দেশনাটা নিশ্চিত করে যে আগামী মনোনয়ন, যেটা আমরা সম্ভবত এই মাসেই প্রত্যাশা করছি, মনোনয়নের একটা আমাদের যারা মনোনীত হবেন তাদের একটা লিস্ট বা যেভাবেই হোক এক ধরনের ঘোষণা এই মাসে আসবে। আপনারাও শুনেছেন নানা জায়গা থেকে। শিগগিরই, এই মাসে বলতে আমি মিন করছি খুব শিগগিরই আসবে, কোনো টাইম ফ্রেম না বেঁধেই বলছি। তো সেই ক্ষেত্রে যেন যেই প্রার্থী মনোনীত হন, তিনি যেন বাকি প্রার্থীদেরও সম্পূর্ণ সহযোগিতা পান। এই ক্ষেত্রে কি তৃণমূলের যে বিএনপি রয়েছে, তাদের কি আসন ভিত্তিক মতামত নেওয়া হচ্ছে, বা তারা আসলে কি চাচ্ছে? না, ওটা হচ্ছে আমাদের যেন অনেকগুলো যে ক্রাইটেরিয়া, যেটা অনেকগুলো মতামত নেওয়া হয়েছে, তার প্রথম এবং একটা দলীয় হচ্ছে আপনার তৃণমূল ভিত্তিক একটা আপনার অ্যাসেসমেন্ট নিয়ে আসা, যেখানে ইউনিয়ন, উপজেলা, জেলা তারা প্রতিটা সিট ভিত্তিক একটা তাদের সুপারিশ জমা দেয়। এই সুপারিশটা চলে আসে কেন্দ্রে। এরপরে এটা হচ্ছে একটা ওয়ে। এর বাইরে আছে আপনার নানা ধরনের সার্ভে,
এরপরে থার্ড পার্টি সার্ভে, এর বাইরে ধরুন দেখা যায় যে এলাকার লোকজনদের সাথে র্যান্ডম যোগাযোগ করা, এমন সব মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদেরকে কোনো মনোনয়ন প্রত্যাশীরা চেনেন না। ফলে হয়েছে কি যে অনেকগুলো এন্ডে যাচাই বাছাইয়ের কাজগুলো চলছে। আমাদের বহুদিন ধরে সেল আছে, আপনি জানেন যে কার বিরুদ্ধে কি মামলা হয়েছে, তারা কে কতদিন জেলে ছিলেন, কে গুম হয়েছিলেন ফেরত এসেছেন, বা এই ধরনের নির্যাতনগুলো, এগুলো তো অলরেডি এনলিস্টেড আমাদের আছেই। ফলে একজন প্রার্থীকে নিয়ে যখন কথা হয় তখন তার কিন্তু এই সমস্ত কিছু চলে আসে একেবারে ওপেন। এখানে দেখা যায় যে আমাদের বহু নেতাকর্মীরা এখন মনোনয়ন প্রত্যাশী এমন অনেকে আছেন যাদেরকে 15-17 বছর দেখা যায়নি। এই যে ডাটাগুলো তাদেরকে ইনস্ট্যান্টলি আলাদা করে দেয় ত্যাগীদের চেয়ে। এর বাইরে যেটা হয়েছে গত 17-18 বছরে সরাসরি 18 ঘন্টা কাজ করায় আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার ধারণা, মানে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, যে প্রতিটা আসনের প্রতিটা মনোনয়ন প্রত্যাশীকে তিনি চেনেন। এর বাইরে যে ইনফরমেশনগুলো এক জায়গায় করার পর আমাদের স্থায়ী কমিটি আছে, যেমন এটা তো স্লোলি উঠে যায় আপনার সাংগঠনিক ধারা অনুযায়ী, এটা যেয়ে তারপর স্থায়ী কমিটির টেবিলে পৌঁছায়, এরপরে তখন ওই ডিসকাশনটা হয়। বা অনেকেই এরকম বলেন যে এবার বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করতে অনেকটা বেগ পেতে হবে, অথবা বিদ্রোহী প্রার্থী এরকম অনেকাংশে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে বিএনপি এবার ফলাফলের ক্ষেত্রে কিছুটা কোনো আসনের ক্ষেত্রে তারা হচ্ছে যে বিএনপির নেগেটিভ হতে পারে, এরকম এক ধরনের বিশ্লেষণ আছে। দল কি এই বিষয়টা নিয়ে ভাবছে যে বিদ্রোহী প্রার্থী হতে পারে এরকম? না, বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। দল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেবে, কোনো সুযোগই নাই। এটা খুব সুস্পষ্ট। কারণ হচ্ছে যে এইবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন হবে না, কোনো দলের জন্যই হবে না। সেটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আপনি যতগুলো দল নির্বাচনে অংশ নেবেন কারো জন্যই এই নির্বাচন সহজ হবে না। ফলে সহজ হবে না বলতে আমি মিন করছি যে দেখুন, যেই দেশে সত্যিকার অর্থে গত মানে কয়টা নির্বাচন বলবো, আপনি যদি 14 ধরেন, আপনি 18 ধরেন, আপনি 24 ধরেন, ইভেন তার আগে যে 8-এ যে নির্বাচনটা হলো, এগুলো সবগুলো হচ্ছে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ নির্বাচন। ফলে যেটাকে একেবারে মোটামুটি পার্টিসিপেটরি এবং মোটামুটি মানে ফেয়ার, মোটামুটি, আমি পুরোটাই বলছি না, মোটামুটি ফেয়ার ইলেকশন এই জাতি দেখেনি আজকে বহু বছর। 6.5 কোটি ভোটার, 35-এর নিচে ভোটার, 6.5 কোটি ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। এটা কিন্তু কোনো স্পেকুলেশন দিয়ে আপনি এটাকে মিলাতে পারবেন না। যেহেতু আপনার টোটাল 12.5 কোটি ভোটারের মধ্যে 6.5 কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, এটা কিন্তু একটা ইউনিক সিচুয়েশন, ঠিক আছে? এটা কিন্তু ধারাবাহিকতা ছিল না নির্বাচনের, যে কারণে এইবারের নির্বাচনটাকে অনেক কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন বা ধানের শীষের বলুন, তৃণমূলে ব্যাপক জনসমর্থন আছে, আমাদের ব্যাপক ভোট আছে, কিন্তু তারপরে মনে রাখতে হবে যে সুইং ভোটও আছে। এর বাইরে আছে আপনার আমাদের পালিয়ে যাওয়া শক্তির কিছু, তাদের কিছু ভোট। ফলে সব মিলিয়ে অন্যান্য দল আছে মাঠে, অন্য সবকিছু মিলিয়ে এই নির্বাচনটা ভোটারের দিকে ইঙ্গিত দিচ্ছিলেন, আমি সেই বিষয়ে একটু পরে ফিরবো। সাইফ মুস্তাফিজ, একটু আপনার কাছে আসতে চাই। আপনাদের ভোটের যে প্রস্তুতি, আপনারা কি জোটবদ্ধ ভোট করার প্রস্তুতি নিচ্ছেন নাকি আপনারা এককভাবে আসলে ভোট করবেন? নির্বাচনের যে আলাপ বা নির্বাচনের যে কার্যক্রম, সেটা সাংগঠনিকভাবে আমাদের এগুচ্ছে। তবে আমি যেটা বলতে চাই যে ধরেন যে আমার ফ্যামিলিতে একজন মারা গেছে, সেখানে তো আসলে বিয়ের উৎসব করাটা আসলে হাস্যকর। তো এরকম একটা তামাশা আসলে জাতির সাথে ইলেকশন কমিশন বলেন, রাজনৈতিক দলগুলো আসলে করছে, যেখানে আসলে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া আসলে কোন দিকে যাবে সেগুলো কোনো রকম সুরাহা না করে আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেলাম। এটা আগের 17 বছরের মতো করে তো এই নির্বাচন কমিশন আচরণ করবে, তো সেভাবেই তো তারা ফ্যাসিলিটেট করছে, ওই সিস্টেমটা ওইভাবে গড়ে তুলছে। তাহলে আমি এটা নিয়ে আসলে মনেই করছি না যে আসলে এটা নিয়ে ওইরকম প্রাসঙ্গিকতা আছে। আপনারা বলতে চাচ্ছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়নটা নির্বাচনের আগে চূড়ান্ত না হয়, অথবা হচ্ছে যে আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম, অথবা যারা হচ্ছে যে গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার কার্যক্রম, পাশাপাশি কিন্তু আরও বিষয় কয়েকটি আছে, আপনাদের প্রতীক আছে, তারপরে কিন্তু আবার জামায়াতের হচ্ছে একটা পিআরের দাবি নিয়ে একটা আন্দোলন আছে। এ সমস্ত বিষয় কি তার মানে নির্বাচনের প্রস্তুতির থেকে আপনারা এই দিকগুলোতেই বেশি গুরুত্ব দিচ্ছেন? ডেফিনেটলি আমাদের তো জনগণের সাথে একটা কমিটমেন্টের জায়গা আছে। আমরা তো আসলে জনগণের সাথে প্রতারণা করতে পারি না। মানে অনেক বেশিরভাগ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের হয়তো বা ম্যান্ডেট হচ্ছে যে কখন পাওয়ারে যাবে, সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের তো তাদের প্রতি একটা কমিটমেন্টের জায়গা আছে। জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, এত রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, এবং সেখানে আসলে আমরা 90 দশকের মতো করে বেইমানি করার জন্য আসলে রাজনীতিতে আসেনি। আপনি দেখেন যে মানে জুলাই সনদ যে বাস্তবায়নের জায়গা, আমাদের 2 দিন আগেই হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে
দেখা করেছিলেন, মানে এইগুলা নিয়ে আলাপও হচ্ছে না। আজকে সমাপনী বৈঠক হয়েছে, হ্যাঁ, প্রধান উপদেষ্টার সঙ্গে। মানে এই যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করলো, এই আদেশটা যে হবে, এটার আদেশের টেক্সটটা কি, এটা কি আপনারা জানেন? এটা কি আমরা জানি? কেউ তো জানে না। মানে এই আদেশটা কে জারি করবে, এটাও তো কেউ জানে না। তারপরে মানে বর্তমান সংবিধান থেকে এটা পাওয়ার নিয়ে করবে, নাকি এটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের যেই শক্তি সেখান থেকে করবে, এটা কে ঘোষণা করবে? এটা রাষ্ট্রপতি ঘোষণা করবে নাকি প্রধান উপদেষ্টা ঘোষণা করবে? তারপরে গণভোটে কি প্রশ্ন করা হবে? তারপরে এখানে যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলো আসলে কিভাবে ডিল করা হবে? তারপর গণভোটে যদি পাশ হয় তাহলে সংবিধান সংস্কারের যে মেয়াদ সেটা আসলে কতদিন থাকবে? আবার যদি সেই সংবিধান সংস্কারটা এই মেয়াদের মধ্যে না হয় তাহলে আসলে কি ঘটবে? এই প্রশ্নগুলো কি আমরা কেউ ডিল করেছি? এখন আপনি আমার সাথে আসনের আলাপ করছেন, আমরা কে কোন আসনে যাব সেটার জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করে ফেলেছি, জোটের আলাপ শুরু করে ফেলেছি, কিন্তু যেই কারণে, যে মানুষগুলোর জন্য, যে রক্তের উপর দাঁড়িয়ে এই রাজনৈতিক দলগুলা, রাজনীতিবিদরা আজকে আমরা এসে কথা বলতে পারছি, আমরা এসে প্ল্যান করতে পারছি, রুটগুলা প্ল্যান করতে পারছি, সেই মানে প্রাইমারি জায়গাটা তো আমরা ডিল করিনি এখন। জোটের আলাপ তো আপনারাও মানে বলছেন যে আপনারা যেদিকে আপনাদের সঙ্গে ম্যাচ করবে আপনারা সেদিকে যেতে না, আমি তো প্রথমেই বললাম যে আমাদের প্রত্যেকটা আলাদা ক্যাটাগরাইজ টিম ভাগ করা আছে। ইলেকশন রিলেটেড যে টিম আছে, রাজনৈতিক দল হিসেবে এনসিপির কাছে আমাদের কাছে সবার গুরুত্বপূর্ণ কোনটা? জুলাই সনদ। ওকে, তাহলে এখন জুলাই সনদের যেহেতু এখনো এটার বাস্তবায়ন প্রক্রিয়াটাই ঠিক হয়নি, তাহলে এই মুহূর্তে কি আপনারা সেটাকে বাস্তবায়নের প্রক্রিয়া বা বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন? জি, সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা সব থেকে মানে চেষ্টা করছি যে ঐক্যমত্য কমিশনের সাথে টেবিলে বসে হোক, যেভাবে হোক, মানে আমরা চাই যে অ্যাটলিস্ট এই জায়গাটা অ্যাটলিস্ট সুরাহা করুক। আমাদের নির্বাচনের সাথে এটা মানে মুখোমুখি করানোর তাহলে নির্বাচনের আগে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি না, তাহলে জুলাই সনদ যে নির্বাচনের আগেই বাস্তবায়ন হতে হবে এটা তো না, কিন্তু মানে রূপরেখাটা কি, আইনি ভিত্তিটা কিভাবে আসবে, এই টেক্সটের ফরম্যাটটা তো আমাদের জানার অধিকার আছে। এটা যেহেতু ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছে, সব রাজনৈতিক দলগুলো একসাথে সিদ্ধান্ত নিয়েছে, এটা তো জানার অধিকার সবার আছে। জনগণের কাছে তো এটা বলতে হবে। আপনি জাস্ট স্বাক্ষর নিয়ে ফেললেন, কিন্তু পরবর্তীতে এটা বলবে যে এটা তো একটা কাগজে দলিল ছিল, যে দল সরকারে গঠন গেল বলবে যে আমাদের তো সরকার, জনগণ ম্যান্ডেট দিছে, আমরা এটা করব না। জুলাই সনদ বিষয়ে এখন যে অবস্থাটা বিরাজমান, যদি এই অবস্থায় থাকে তাহলে এনসিপির ভোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আপনাদের কি? না, তাহলে ডেফিনেটলি এনসিপি ভোটে যাচ্ছে না। এনসিপি জুলাই সনদটাকে বাস্তবায়নের জন্য ফাইট করবে। আপনি শুনছিলেন? জি, আমি শুনছিলাম। সাইফের কথা। হ্যাঁ, আমি আসলে কি বলবো, এটা আমি যেটা ব্যক্তিগত, তার দল ভিন্ন, সাইফের দল ভিন্ন, তিনি আমাদের তরুণ রাজনীতিবিদ, তাদের স্বাধীনতা আছে, তারা ভিন্নভাবে ভাবতেই পারেন এবং সেটাই বাঞ্ছনীয়। এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে কাজগুলোর কথা সাইফ উল্লেখ করলেন, প্রতিটাই কিন্তু পাশাপাশি চলমান হওয়ার মতো। নির্বাচন কমিশন তার নির্বাচন আয়োজনের কাজ করবে, জুলাই সনদ ঐকমত্য নিয়ে যারা কাজ করছেন তারা সেখানে কাজ করবেন। এটা কোনোটার জন্য থমকে দাঁড়ানোর বিষয় নয়। জুলাই সনদ নিয়ে লাস্ট সময়ে 15 দিন তারা বর্ধিত করেছেন, করে 30 তারিখ পর্যন্ত তাদের সময় নেওয়া আছে। আগামী পরশুদিন সেটা শেষ হবে। সেই সময়টায় আমরা আগামী কালকে কিন্তু আপা হচ্ছে যে এটার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে জমা দেবে, কিন্তু সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জি, এখন যেটা জমা দেওয়ার পরে, এবার আমি আপনাকে বলি, জমা দেওয়ার পর ওটা পছন্দ না হতে পারে, তখন সেটা আবার কথা হতে পারে। নির্বাচন তো ইজ অ্যাকচুয়ালি এখনই না, এটা কিন্তু আগামী ফেব্রুয়ারি, এটা কিন্তু একটা লং ওয়ে। এবং একই সাথে আমি আপনাকে জাস্ট যেটা আমার যুক্তিটা আমি আপনাকে বলতে চাইছি, জুলাই সনদের জন্য আমরা এতগুলো বিষয়ে এক জায়গায় হতে 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 এত দূর এসেছি, এইটা আর কোনো বাস্তবায়নে ধরেন হতেই পারে যে যেটা এনসিপির অবস্থান সেটা বিএনপির অবস্থান এই মুহূর্তে এক নয়, কিন্তু এমনভাবে ভাবারও কারণ নাই যেটা সবসময় এমন থাকবে। আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে গণতান্ত্রিক উত্তরণের পথে এই দেশটা হাঁটুক। এটা এনসিপিও চাই, এটা আমরাও চাই। আমাদের ক্ষেত্রে আমরা ইন্টারভিউ নিচ্ছি, সেটা আমাদের সাংগঠনিক ব্যাপার। এটার সাথে জুলাই ঐকমত্য কমিশন, তাদের বাস্তবায়নের প্রসেস, এটা তো কোনোভাবেই মানে সাংঘর্ষিক তো নয়ই, এটা তাদের বিষয়ও আসলে নয়। এটা একটা দলের আভ্যন্তরীণ বিষয়। আমি একটু শেষ করি। এটা একটা দলের আভ্যন্তরীণ বিষয়। বিএনপির মতো একটা বৃহৎ দল যদি মোটামুটিভাবে তার প্রার্থীগুলো সেট না করতে পারে, আপনি এই প্রশ্নটা তো জামাতকে করছেন না যে 1 বছর আগে কেন জামাত ইসলামী তাদের প্রার্থী দিয়েছে। ক্ষমতায় যাওয়ার প্রশ্নটা যখনই আসছে তখন কেবল কেন বিএনপির ঘাড়ে। 1 বছর আগে জামাত তার প্রার্থী দিয়েছে, তারপরে পিয়ারের দাবিতে মাঠে থেকেছে, তারপরে বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করব না, তারপরে স্বাক্ষর করার পরেও তারা পিয়ারের দাবিতে আছে। সেই হিসেবে আমাদের কিন্তু এটা রেসপন্সিবিলিটি, আমাদের দলের প্রতি, তার নেতাদের প্রতি একটা সুষ্ঠু যাচাই বাছাই হয়ে থাকে। এরপর নির্বাচন যখন হওয়ার, সকলের সম্মতিক্রমেই নির্বাচন হবে বলেই আমরা এতগুলো মাস অপেক্ষা করেছি। দেখুন, জুলাই সনদকে নিয়ে এতখানি নেতিবাচক ভাবনা আমরা ভাবি না। কেন ভাবি না? কারণ যখন থেকে শুরু হয়েছে 54 বছর বাংলাদেশের
ইতিহাসে জুলাই সনদের এই যে জার্নিটা, এই যে তাদের বসা, তাদের ডিসকাশন, সবগুলো দলের তাদের মতামত জানানো, আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নানা বিষয় একমত হওয়া, যে বিষয় পারিনি সেটাও স্বীকার করা, কিংবা তাদের দাবি দেওয়া, এক জায়গায় যে হাসি মুখে মানে বসতে পারা, এই প্র্যাকটিসটা বাংলাদেশ তো কখনো দেখেনি। এইটা হচ্ছে বাংলাদেশ প্রথম কথা, এটা যেটা সাধুবাদ জানানো মানে জন্য জরুরি। দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের যদি যেটা আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হবে, সেটা নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের যখন আপত্তি থাকবে তারা তখন ওটা নিয়ে মাঠে নামবেন। প্রত্যেকটা রাজনীতির জন্য তো সব রাস্তাই খোলা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কোর্সে হাঁটছে, এনসিপি তার কোর্সে হাঁটবে। কাজে এই জায়গাটায় যখন আপনি বলছেন যে দুই দল যে ভিন্ন ভিন্ন দিকে হাঁটা, না, ভিন্ন দিকে হাঁটা নয়, প্রত্যেকটা সংগঠনের নিজস্ব রাস্তায় হাঁটা। আমার নির্বাচন আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা বিষয় এনসিপি কে বলি, তারা তরুণ দল, একেবারেই তরুণ দল, তাদের হয়তো জন্য নমিনেশনটা প্রসেসটা অনেক সহজ, তাদের জন্য হয়তো চাপই হয়তো নাই, তারা হয়তো মোটামুটি আরো অনেক আগে থেকেই ছক করে রেখেছেন। আমাদের জন্য তা নয়। আমাদের বিশ্বাস করুন, আমাদের প্রতিটা সিটে এমনও লোক আছেন যে দুইজনই কে কার চেয়ে বেশি ত্যাগী, কে কার চেয়ে বেশি দক্ষ বা যোগ্য, এটা কিন্তু একটা যুদ্ধ। এবং এটা কিন্তু টাইম কনজিউমিং প্রসেস, যে এটা যখন শেষ করা থাকে তখন যেটা হয়, মাঠে যেমন বাকি সবাই প্রচারণা চালাচ্ছেন, মুখে যাই বলুন না কেন টেবিলে এসে নির্বাচন চাই না, নির্বাচন করব না, সবাই কিন্তু তাদের মতো মাঠে অ্যাক্টিভ আছেন। এনসিপির নমিনেশন যেহেতু এখনো ডিক্লেয়ার করেনি, এনসিপির প্রার্থীকে সেভাবে দেখা যায়নি, কিন্তু অন্যান্যরা কিন্তু কেউ তাদের জায়গায় বসে নাই। ফলে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের দলীয় সাংগঠনিকভাবে এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা আমাদের মানে প্রার্থী কারা হবেন তাদের মোটামুটিভাবে একটা ধারণা দিয়ে দেওয়া, যেন এলাকাগুলোতে আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে মানে চলতে পারে। আমাদের তৃণমূল কিন্তু এখন বড় ধরনের একটা চাপে আছে, আসলে প্রার্থী কে হচ্ছে, আসলে কার সাথে কাজ করব। ফলে এইটা সুরাহার জন্যই কিন্তু আমাদের এটা দরকার। এবার আসবো সাইফ মুস্তাফিজ, আপনি শুনছিলেন যে একটি অপরটির সঙ্গে সাংঘর্ষিক নয়, একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে হচ্ছে যে জুলাই সনদ তার গতিতে চলবে এবং সেটা আলাদা প্রক্রিয়া। এই নির্বাচনী প্রস্তুতি কি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি বাধাগ্রস্ত কোনো কিছু মনে করছেন? না, আমি কিন্তু প্রথমে বলছি যে এটার সাথে এটা সাংঘর্ষিক জায়গা না। আমরা বলছি যে রাজনৈতিক দলগুলা, মানে ইনক্লুডিং জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দল, সবার কথাই আমি উল্লেখ করে বলছি যে তারা তাদের নির্বাচনী জায়গা, সাংগঠনিক কার্যক্রম এটা তো চালাবে, এটা তো তাদের রুটিন ওয়ার্ক, এটা তো করতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যেটা আমাদের মেইন একটা এজেন্ডা, ম্যান্ডেটরি যে জায়গাটা জুলাই সনদ, এটার ব্যাপারে কি আসলে সবাই ওই রকম সিরিয়াস কিনা? কারণ আমি আসলে দেখতে পাচ্ছি না যে অন্যান্য রাজনৈতিক দল আসলে এরকম সিরিয়াস। এবং আমরা তো যে পরশুদিনও যে দেখা করেছি সেখানে কিন্তু তারা আমাদেরকে এটার কোনো উত্তরই দিতে পারেনি। মানে আমি যে কোশ্চেনগুলো বললাম যেটা কি হবে সুরাহা কি, এটা একটারও তারা কোনো কোশ্চেনের আনসার দিতে পারেনি। এটা আনসার না দিতে পারার কারণ তো অনেকগুলাই আছে। এখানে সালাউদ্দিন সাহেব যিনি ডিল করছেন বিএনপি থেকে, তার অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট থাকছে, বিহাইন্ড দ্য সিন অনেক কিছুতে না থাকতেছে। তো সেই জিনিসগুলো আসছে, মানে সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের প্রতি একটা প্রেশার আছে, যে তারা চাইলেই এখন সবকিছু করতে পারছে না, তাদের উপরে ম্যান্ডেটরি নির্বাচনটাই ফোকাসড করানো হচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে আর কি বলা, এটা একটা আক্ষেপের জায়গা আমাদের। আমরা চাই যে আসলে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেভাবে দায়িত্বশীল আচরণ করার কথা সেটা যেন তারা করে। আর আমাদের যে নির্বাচনী টিমের কথা আমি যে বললাম, আমাদের পাশাপাশি নির্বাচনের টিমের কার্যক্রম চলছে, আমাদের আসন ভিত্তিক, জেলা উপজেলা ভিত্তিক এখানে আমাদের কাজগুলো হচ্ছে, সেটা পাশাপাশি আগাচ্ছে। কিন্তু জুলাই সনদটাকে প্রায়োরিটি দেওয়া উচিত সবার, মানে আমাদের কাছে টপ প্রায়োরিটি জুলাই সনদ, এটার বুঝতে পেরেছি আমরা। কিন্তু একটা বিষয়, যেহেতু আপনারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, আপনি বলছেন সেই জায়গা থেকে কি জোটবদ্ধ হওয়ার কোনো আলোচনা বা কার সঙ্গে জোট হতে পারে এরকম আমরা নানা ধরনের গুঞ্জন শুনছি, এখন আপনাদের কি এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়েছে দলে? দেখুন, এনসিপি একটি তরুণ রাজনৈতিক দল এবং এনসিপিকে মানুষ চেয়েছে একটা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যেন আবির্ভূত হয়। যদি আসলে বিএনপি করার জায়গা থাকতো, আসলে আমরা বিএনপি করতাম, বেটার বিএনপি করা ওটা বলা আর কি, অথবা জামাত করলে বেটারলি জামাত করা যেত। আমরা চাচ্ছি যে আমরা মানে স্বকীয়ভাবে আমাদের কার্যক্রমটা আগাতে। এছাড়া বিএনপি, জামাত এদের সাথে আমাদের রাজনৈতিক যে আলাপচারিতা থাকে সেটা হচ্ছে, যদি আমরা মনে করি যে আসলে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশ স্বার্থে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অ্যালাইনমেন্টের জায়গা তৈরি হতে পারে, সেটা রাজনীতির জায়গায় সামনের দিকে বলা যেতে পারে। কিন্তু ইদানিং হচ্ছে জামায়াতের সঙ্গে আপনাদের সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে এক ধরনের মানে প্রচারণা আছে, বিশেষ করে আপনাদের দলের নায়েদ ইসলামের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে অনেকে বলছে যে বিএনপির সঙ্গে একটা জোট হতে পারে, এই জন্যে আপনারা জামায়াতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে একটা দূরত্ব টেনে নাও, অথবা হচ্ছে বিএনপিকে খুশি করতে
জামায়াতের কঠোর সমালোচনা? না না না, দেখেন আমরা আসলে কাউকে খুশি করার জন্য রাজনীতিতে আসিনি। আমরা যদি খুশি করতে চাই সেটা হচ্ছে জনগণকে। তো আলটিমেটলি আমাদের ওইটাই মানে মেইন টার্গেট থাকে আর কি। তো সেই জায়গা থেকে যে আমরা যখন দেখেছি যে জামাত ইসলামী তাদের যেরকম কমিটমেন্টের জায়গা আমরা শুনেছি যে তারা হঠাৎ করেই মানে আমাদের আলাপচারিতা কিন্তু ছিল মানে আপার হাউসে পিয়ার নিয়ে, তো তারা হঠাৎ করে ঐক্যমত্য কমিশনে লোয়ার হাউসের পিয়ারের ব্যাপারটা আনলো এবং সেটাকে এনে কিন্তু আপার হাউসের পিয়ারের আলাপটা অপ্রাসঙ্গিক করে দিল কাইন্ড অফ। তো সেই জায়গা থেকে তারপরে দেখলাম যে তারা ঐক্যমত্য কমিশনে আলাপ চলাকালে তারা এটা মাঠে নিয়ে চলে গেল। তারপর আবার তারা বলছে যে এটা ছাড়া তারা সই করবে না, সিগনেচার করবে না, কিন্তু আবার দেখা গেল তারা ঠিকই যে সিগনেচার করলো। এই যে দ্বিচারিতা, এটা তো একটা জাতির সাথে প্রতারণা করা। বিএনপি যেমন ফার্স্ট থেকে তাদের লাইনটা মোটামুটি ক্লিয়ার যে তারা আসলে ওইভাবে সব সংস্কার হয়তো চাচ্ছে না, বা চাইলেও তাদের অধীনে চাচ্ছে, 31 দফার সংস্কার বাস্তবায়ন চাচ্ছে। তো তাদের জায়গাটা কিন্তু জায়গাটা ক্লিয়ার, মানুষ বুঝতে পারছে হ্যাঁ তারা এই লাইনেই যাচ্ছে। কিন্তু তাদের যে এই দিক সেদিকের লাইন, সেটা তো ধরেন সে জায়গা থেকে আমাদের আহ্বায়ক সাহেব সে কথাটা বলছে এবং আমার মনে হয় যে এটা যুক্তিযুক্ত কথা। শাপলা নিয়ে আপনাদের প্রতীক নিয়ে একটু ঝামেলা আছে। আপনি আজকে শুনেছেন যে নির্বাচন কমিশনার আসলে কি বলেছেন। এই এখন কি দলে আপনারা রাজপথে যাচ্ছেন? দেখুন আসলে মানে শাপলাটা ইস্যুটা যেটা যে মানে মেইন ইস্যুটা মানে ব্যাপারটা আসলে প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানে সক্ষমতা যেটা সেটা আসলে প্রমাণের জায়গা ছিল। এবং মানে এই নির্বাচন কমিশনার আসলে ন্যায় বিচার করছে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় ছিল, যেটা আমরা দেখতে পেলাম যে তারা মিজারেবলি ফেল করেছে এবং একটা দলের আজ্ঞাবহ হয়ে হয়তো বা কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য তার কার্যবিধি আগাচ্ছে। তো সেই জায়গা থেকে শাপলা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ব্যাখ্যা কিন্তু তারা দিতে পারেনি, কেন দিচ্ছে না বা কেন দিতে পারবে না। তো সেই জায়গা থেকে তারা কিন্তু আইন বহির্ভূতভাবে তারা বলে দিচ্ছে যে তারা নিজেদের মতো করে অনেকে আবার বলার চেষ্টা করেন যে আপনারা কিংস পার্টি না, এটা প্রমাণ করার জন্য ইলেকশন কমিশনকে দিয়ে নাটক মঞ্চস্থ হচ্ছে, দিন শেষে আপনারা সাপ্লাই পাবেন, কিন্তু এখন একটু আই ওয়াশ করার হচ্ছে। এটার ব্যাখ্যা কি আসলে দেবেন? না মানে এই কোশ্চেন ডিল আসলে আমরা কত করবো আমি বুঝি না। মানে ডে ওয়ান থেকে তো আমাদেরকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে যে কিংস পার্টি, কিন্তু প্রত্যেকটা বিষয় তো আমাদের স্ট্রাগল করে ফাইট করে অনেক কিছু তো আদায় আমরা করতে পারিনি, সব কিছুতে আমাদের অনেক যুদ্ধ সংগ্রাম করতে হয়েছে। তো সেই জায়গা থেকে জনগণ এখন আসলে স্পষ্ট মানে ব্যাপারটা যে আসলে এনসিপির অবস্থাটা কতটা উইক এবং এদেরকে নিয়ে যে আসলে সবাই একটা ছেলে খেলা করার চেষ্টা করছে, স্টেট, রাজনৈতিক দলগুলা এবং মানে মোটামুটি সবাই, সব স্টেক হোল্ডাররাই। এরা বাচ্চা কাছে আমি আবার আসবো, শাপলা নিয়ে আমার আরও একটা প্রশ্ন আছে, তার আগে একটু হাবিব আপা আপনার কাছে আসতে চাই। আজকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জোটের কথা বলছেন এবং তিনি বলছেন বৃহৎ ঐক্য জোটের তারা একটা নির্বাচন কেন্দ্রিক জোট করতে চায়। কাদের সাথে আলাপ হলো আপনাদের, বা এখন পর্যন্ত কতটা এগিয়েছে এই জোট গঠনের পথ? উনি বোধহয় এখানে আরও একটা শব্দ ব্যবহার করেছেন, যুগপৎ আন্দোলনরত দলগুলোর কথা বোধহয় এখানে উল্লেখ করা হয়েছিল। বেসিক্যালি তাদের সাথে তো আমরা এক ধরনের মানে আন্দোলনের জোটে ছিলাম, যেটা যুগপৎ আন্দোলন। পরবর্তীতে এই দীর্ঘ যুদ্ধ আমরা একসাথে করাই, এই দীর্ঘ মানে কষ্টে যেটা হয় মানে কমরেডস অ্যাট ওয়ার, কাজেই তাদের সবাইকেই আমরা মানে প্রথমত ইনারাই প্রথম আমাদের পছন্দ এবং তাদের ডেফিনেটলি তাদের সাথেই কথা হয়েছে। দেখুন দলের ওই পর্যায়ের নেত্রী আমি নই যেখানে আপনাকে এটা ডিটেলস জানাতে পারবো, তো নিঃসন্দেহে এই আলাপ আলোচনা চলছে বলেই আমাদের মানে সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটা দায়িত্ব নিয়ে বলেছেন। তিনি দায়িত্বহীন কথা সেও বলেন দলের ওই পর্যায়ের না, কিছু বিষয় আছে যেমন ধরুন দল কার সাথে নির্বাচনী জোট নিয়ে আলোচনা করছে, বিষয়টা যতক্ষণ ম্যাটেরিয়ালাইজ না হবে, মানে 100% ম্যাটেরিয়ালাইজ না ততক্ষণ এটা কোনো কমেন্ট করাটা ঝুঁকিপূর্ণ। এবং আমি হয়তো আপনি বলতে পারেন যে ধারণা করতে পারি, তো সেই ধারণার ক্ষেত্রে ওইটাই আপনাকে জানালাম যে যুগপৎ আন্দোলনরত আমাদের সাথে যে দলগুলো আছেন তাদের সাথেই তো প্রথম থেকেই স্বাভাবিকভাবেই কথা হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আসলে সবাই ছিল না, কিন্তু সবাই এখন যেমন ধরুন আমি খুব স্পষ্ট করেই বলি এনসিপি কিন্তু তার স্বাতন্ত্র্য ধরে রাখতে আগ্রহী, উইচ ইজ ভেরি কমেন্ডেবল। মানে আমি এটাকে খুব অ্যাডমায়ারও করি, কারণ হচ্ছে এখানে দুটো অপশনের কথা আপনি বলেছেন, আমি মনে করি এনসিপির কাছে 3টে অপশন আছে। বিএনপি বলুন, জামাত বলুন, কিংবা তাদের মতো যে ছোট দলগুলো যারা দেশ নিয়ে ভাবছে তাদের নিয়ে একটা ভিন্ন মোর্চা যেখানে তারা লিড করবে। এটা হয় কি, রাজনীতি ইজ আ ভেরি লং জার্নি, আপনাকে কখন আপনার স্বাতন্ত্র্যটা ধরে না রাখলে আপনি বিলীন হয়ে যাবেন। তো সেই যে যুদ্ধ তারা করছে এবং আমার সেখানে মানে আমি তাদের স্বাগত জানাই আসলে এই যুদ্ধটায়। কিন্তু এখানে রাজনীতিটা এমন একটা জিনিস যে কখনো কখনো জোট কেবলমাত্র বিলীন করে দেওয়ার জন্যই জোট হয় না, জোট অনেক সময় করা হয় বৃহত্তর স্বার্থে, দেশের কারণে এবং সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কিংবা টিকিয়ে রাখার প্রয়োজনে। তো এই ক্ষেত্রে ভবিষ্যৎ কি বলবে বা কারা থাকবেন
সেটা আসলে বলাটা মুশকিল এই মুহূর্তে। কিন্তু প্রায় হচ্ছে যে আপনার ইদানিং ওই ধারণা থেকে আমারও প্রশ্ন, আপনি যদি জানেন তাহলে একটু উত্তর দিবেন আর কি। সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম নামক একটা অরাজনৈতিক সংগঠন, তাদের সঙ্গে বিএনপির কিছুটা সখ্যতা ইত্যাদি কারণে মানুষ মনে করে যে এবার হেফাজতের সঙ্গে বিএনপির হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা হইতে পারে বা আসন ভাগাভাগি বা হচ্ছে এটা জোট হতে পারে। এরকম কি কোনো সম্ভাবনা? হেফাজতে ইসলাম কি রাজনৈতিক দল? না, আমি তো আগেই বলেছি যে হ্যাঁ, যেহেতু অরাজনৈতিক তারা সংগঠন। যেটা হয়েছে হেফাজতে ইসলামের সাথে তো আজকে প্রথম নয়, এটা আমি দীর্ঘ সময় থেকে একটা সুসম্পর্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। আপনার হয়তো মনে আছে 5ই মে যে 2014-তে যে ইয়েটা হলো, মানে তখন কিন্তু বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের নেতাকর্মীরাও চেষ্টা করেছিল পাশে থাকার জন্য। ইনারা আসলে এমন একটা সত্যিকার অর্থে বাংলাদেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই তো হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসা বেসড একটা সংগঠন। ইনারা যদি কখনো রাজনৈতিক হয়ে ওঠেন তখন দেখা যাবে জোট হয় কিনা। এখন পর্যন্ত সেই তারা তো বিষয়ে কোনো- রাজনৈতিক দল নয় যেহেতু, কাজে ওইটার তো আসলে সুযোগ নেই ভাবার। কিন্তু হেফাজতে ইসলামের অনেক নেতা আছেন যাদের আবার ভিন্ন ভিন্ন দল আছে, কিন্তু ওই কওমি ঘরানার যে ভোটটা এইটা হচ্ছে বিএনপি পেতে চায়, যে কারণে হেফাজতের সঙ্গে তারা এক ধরনের সম্পর্ক উন্নয়ন করতে চায়, এরকম একটা কথার প্রচলন আছে আর কি। এটা তো খুব স্বাভাবিক, আপনার নির্বাচন সামনে। আর সবচেয়ে বড় কথা, ইনারা ঐতিহাসিকভাবেই আমাদের কাছের মানুষই ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। যেই চাপ হেফাজত ফেস করেছে বিগত সরকারে, যখন মনে হয়েছে যে কওমি মা জননীয় বোধহয় একসময় বলেছিলেন, আসলে প্রচণ্ড প্রেশারের পরেই তো ওই 1.5 লাখ রাউন্ড মানে ফায়ার আর্মস ওই এক রাতে যে বর্ষিত হয়েছিল, সেইটার কারণেই তো তারা এগুলো বলতে বাধ্য হয়েছে। কিন্তু আসলে কি জানেন যে এই কমিউনিটিটাকে নিয়ে পলিটিক্স অনেক ধরনের রয়েছে। আমি পার্সোনালি মনে করি যে একটা সুসম্পর্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, আমরা প্রত্যাশাও রাখি যে ভোটগুলো আমরা পাবো। এবং এইখানে এই কারণেও হয়, যদি এটা কারণও হয় তাহলেও তো এটা স্বাভাবিক একটা রাজনৈতিক দলের জন্য। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা যেটা হচ্ছে যে তাদের সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি, তো প্রকাশ্যে তারা না থাকলেও তারা কিন্তু সবসময় এক ধরনের সুসম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, এটা একেবারে আমি উইটনেস। জি, আপনার কাছে যাবো আর একবার। সাইফ, প্রতীক নিয়ে আমরা আরেকটা প্রশ্ন, যে অনেকেই বলেন এই মুহূর্তে শাপলা এটা হচ্ছে যে প্রতিদিন 2 দিন পর পর টেলিভিশনে হেডলাইন হয় এবং এটা প্রচার প্রচারণায় অনেক আছে। আপনাদেরও আগে প্রতিষ্ঠিত হওয়া অনেক পলিটিক্যাল পার্টির প্রতীক এখনও গ্রামগঞ্জে মানুষ ওইভাবে জানে না, কিন্তু আপনারা নতুনই এইভাবে প্রচার প্রচারণা চালিয়ে এটাকে ইতোমধ্যেই গ্রামগঞ্জে পপুলার করেছেন। না দেখেন, এটা তো আসলে আমি বললাম আনফরচুনেট একটা ব্যাপার যে এখনো এই বিষয়টা নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে এবং রেগুলার বেসিসে আপনাদের এটা হেডলাইনে আনতে হচ্ছে, আমাদের এটা নিয়ে কোশ্চেন করতে হচ্ছে, যেখানে আসলে এটা নাকি আপনাদের পলিসি, এটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া, শাপলা প্রত্যেকটাকে পরিচয় করানোর জন্য? পরিচয় আমার মনে হয় যে জুলাই পদযাত্রাতেই অলমোস্ট সেটা হয়ে গেছে, সেই কাজটা হয়ে গেছে। কিন্তু আসলে এখন এই ব্যাপারটাকে আসলে আমরা এনজয় করছি, এটা আমাদের একটা পলিসি, এটা একদমই না। বরঞ্চ রেদার আমরা চাই যে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যেন আলাপ আলোচনা হয়। কালকেই তো মেট্রো রেলের পিলার পড়ে হচ্ছে যে একজন মারা গেল, নিহত হলো। তো এই যে টেকসই উন্নয়ন যে আমাদের এতদিন হয়নি, বিভিন্নভাবে যে অনেক কারচুপি করা হয়েছে, অর্থ লোপাট করা হয়েছে, 2 নাম্বার কোম্পানিদেরকে দিয়ে কাজ করা হয়েছে, এই ব্যাপারগুলো ফোকাস করা উচিত, এগুলো নিয়ে আরও আলোচনা হওয়া উচিত। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি, আপনার কাছে জানতে চাই যে উপদেষ্টা মাহফুজ আলম খুব রিসেন্ট বলেছেন যে রাজনৈতিক দলগুলো একে অপরের মধ্যে সংঘাতে জড়ানোর জন্য মুখিয়ে আছে, এটা খুব শীঘ্রই দেখতে পাবেন। এরকম সংখ্যা কি আপনিও দেখেন? কিছুটা শঙ্কার জায়গা আছে, আবার আমি বিশ্বাস করতে চাই যে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে মানে একটা জায়গায় তারা কমিটমেন্টের জায়গাটা আছে, যে একসাথে যেহেতু এতদিন লড়াই সংগ্রাম সবারই আছে এবং সবাই যে রকম আসলে রক্ত দেখেছে, স্বজন হারিয়েছে এবং যে জার্নিটা সবাই করেছে, সেটা সিনিয়রদের থেকে শুরু করে আমরা তরুণরা, তো আমার মনে হয় না যে আসলে জাতির স্বার্থে এরকম কোনো একটা কার্যক্রমে আমরা পৌঁছাবো। বরঞ্চ আমরা আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সামনের দিকে লড়ব। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ, মাঝে মধ্যে তো দেখছি যে নানা কারণে বিশ্বদগার করা হচ্ছে এবং ঐক্যের মধ্যে তো নানাভাবে ফাটল ধরছে। হ্যাঁ, সেটা তো বললাম, ডেফিনেটলি ফাটল তো আছেই এবং ধরছে, কিন্তু আমরা চাই মানে তরুণ হিসেবে আমাদের এক্সপেকটেশন, আমাদের কমিটমেন্টের জায়গা, আমরা নতুন করে রক্ত দেখতে চাই না, আমরা নতুন করে কোনো মানুষের সন্তান হারা হোক, এই ব্যাপারগুলো করে চাই না। তো রাজনীতির জন্য একটা বেটার বাংলাদেশ চাই। মানে আমার ধারণা যে তিনি হয়তো নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কোনো
আশঙ্কার কথা বলে থাকতে পারে। আপনি নিশ্চয়ই তার বক্তব্য শুনেছেন। এইটা আসলে আমি বরং অনেক খুশি হতাম যদি এইভাবে উনি বলতে পারতেন যে আগামীতে অনেক বেশি সংঘাত দেখা দিবে, যে ফ্যাসিস্ট সরকার যারা লুকিয়ে আছে চারপাশে তাদের পক্ষ থেকে প্রচেষ্টা হবে। দলগুলো যারা আমরা এখন এই মুহূর্তে মাঠে আছি রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিটা দল, আমিও সাইফের মতো সর্বোচ্চ আস্থা রাখতে চাই প্রতিটা আমাদের সাথে যারা এই মুহূর্তে মাঠে আছেন তাদের সাথে। ইনারা সবাই আমাদের পক্ষের, জুলাইয়ের পক্ষের শক্তি। কোনো কারণ তো নাই সংঘাতে জড়ানো। আমরা বিষোদ্গার করতেই পারি, আমরা দুটো মানে কথা বলতেই পারি, আমি তার লেগ পুল করবো এবং সে আমাকে নিয়ে দুটো কথা বলে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। এবং এটা হচ্ছে এই পলিটিক্সটাই ছিল না বলে এই পলিটিক্যাল বিস্ফোরণটা ঘটেছে। এই যে বিস্ফোরণটা, যদি আমরা এটা করতে পারতাম হেলদি ওয়েতে, তাহলে আজকে মানে অন্তত আগের সরকারকে এইভাবে লেজ গুটিয়ে পালাতে হতো না। এই যে আপনার মানে স্বাধীনভাবে রাজনীতি করার যে সক্ষমতা কিংবা যেই স্পেস, এইটা তো ন্যারো ডাউন করার কিছু না। আর উপদেষ্টাদের নিয়ে একটা কথা না বলে পারছি না, বিশেষ করে তরুণদের নিয়ে মানে প্রায়ই দেখি, যেমন আমি আসিফের একটা স্টেটমেন্ট দেখলাম 20 তারিখে ওই ভারতের সাথে চুক্তি নিয়ে, পরের দিনে একটা রেটিফিকেশন আসলো, মানে একটা ক্লারিফিকেশন আসলো। আরেকজন উপদেষ্টা এবার বলেছেন, জি আমাদের আপনি সম্ভবত ভারতের সঙ্গে যে চুক্তি বাতিলের কথা বলছেন, 21 তারিখে তিনি এটা পুরোটাই ভিলিফাই করলেন। এরপরে আসলেন হচ্ছে মাহফুজ সাহেবের আরেকটা স্টেটমেন্ট ছিল, সেটা হচ্ছে ওই যে ইন্টারিম গভর্নমেন্টের নভেম্বর পর যে কার্যক্রম শেষ বলে, সেটা বোধহয় 25-এ, এটা আবার 26-এই অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়ে এটাকে রিফিউজ করলো। তো একটা জিনিস হয়েছে কি, আপনার অনেক কিছু জানা থাকতেই পারে সরকারে থাকার কারণে, যদি ওরকম আশঙ্কা থেকে থাকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসাটাই সর্বোত্তম। এখনো পর্যন্ত এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকার জুলাই চেতনা থেকে উদ্ভূত প্রতিটা অংশীজনের সরকার। কাজেই যদি মনে হয় যে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা তাদের কাছে কোনো ইনফরমেশন আছে, তাদের তো প্রথম দায়িত্ব হচ্ছে ফেসবুকে না লিখে এটা একটা মানে তাদের সাথে না সমঝোতা, অ্যাটলিস্ট শোনেন, আপনি যখন টেবিলে বসেন না, তখন অনেক প্রবলেম প্রথম বসাতেই আসলে সলভ হয়ে যায়। পরের কথা তো পরের কথা, কথোপকথনে ওটা ইমপ্রুভ করে লেটার, কিন্তু আপনি যখন বসতে পারছেন সবাই মিলে, এটা হচ্ছে সমঝোতার বা যে কোনো কিছু মিটিগেট করার প্রথম স্টেপ। আপনার এই যে ধরেন এনসিপি এখন পর্যন্ত অনড় যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় অথবা তার রূপরেখা নির্দিষ্ট করা না হয়, তারা ইলেকশনে যাচ্ছে না, জামায়াতের আবার পিআরের দাবি আছে, সবকিছু মিলিয়ে নির্বাচন সঠিক সময়ে হওয়া নিয়ে কি আপনি কোনো ধরনের শঙ্কা দেখেন? আমি শঙ্কা দেখি না, তবে রাস্তাটা খুব সহজ না। রাস্তাটা যেটা নির্বাচন পর্যন্ত যে রাস্তাটা যাবে, আপনি যে বোধহয় দেখলাম একটা যে মসৃণ না বন্ধুর, এটা বন্ধুর রাস্তা। কারণ হচ্ছে এত বছর পর একটা নির্বাচন আপনি আয়োজন করতে যাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা এনসিপির তাদের কথার পক্ষে যুক্তি আছে, যতক্ষণ পর্যন্ত আপনি সুনিশ্চিতভাবে না জানছেন যে কি হচ্ছে তারা তাদের সিদ্ধান্ত নিতেই পারেন। দ্বিতীয়ত জামাতের বিষয়টা এখানে আমি উল্লেখই করতে চাইছি না, কারণ এর আগে কোনো কথাতেই তারা অনড় থাকেননি, এটাতেও থাকবে না এমন ভাবার কোনো কারণ দেখছি না আমি। তারা এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে বেসিক্যালি তারা নির্বাচনমুখী কাজই করছেন, কাজে ওইটা নিয়ে কথা নাই। আর সামনে আরও অনেক বিষয় চলে আসতে পারে, এগুলোর বাইরেও আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে আমাদের যেই পরাজিত শক্তিকে আসলে আমরা মনে করছি যে মানে নাই, তারা কিন্তু চারপাশেই আছে। এই যে প্রতি মুহূর্তে যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, এটাও তাদের পার্ট অফ দেয়ার জব। যেমন ধরুন আমি এই প্রসঙ্গে একটু এনসিপির পক্ষে একটা কথা বলি। ধরুন এই যে প্রতীক নিয়ে, এটা আসলে এটা ডিসকাশন বা ডায়ালগ এটা অনেক জরুরি ছিল। কি কারণে এটা দেয়া যাচ্ছে না সেটাও মনে হয় একটু স্পষ্ট ওটা সাইফ মনে হয় একটু বলতে চাচ্ছে, আমরা একটু তার কাছে শুনে আসি। মানে আপনার প্রসঙ্গটা আমি একটু বলতে চাই, হয়তো আউট অফ কনটেক্সট হতে পারে, যে আওয়ামী লীগ যে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে, দেখা যাচ্ছে বিভিন্ন বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট অনেক মানুষের মাধ্যমে, সিভিল সোসাইটির অনেকের মাধ্যমে দিয়ে ফিরে আসছে, এবং জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের যে ক্যারেক্টারগুলো ছিল তাদেরকে মকারি করা, তাদেরকে মানে হাস্যরসাত্মক উপাদানের মাধ্যমে পাবলিকের কাছে ব্যাপারগুলো নর্মালাইজ করা, এই জায়গাটা একটু আমাদের সবার সতর্ক হওয়া উচিত। এবং আমরা যারা রাজনৈতিক দলরা আছি, স্টেক হোল্ডাররা আছি, এই ব্যাপারগুলোকে কনসার্ন নিয়ে আমাদের আসলে একে অপরের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগও দিচ্ছেন যে আওয়ামী লীগ 15 আসনে অমুক দল কাজ করছেন, আওয়ামী লীগ 15 আসনে। সেটাই তো বললাম যে শুধুমাত্র মানে তাদের তো অনেক উপাদান আছে, তাদের শিক্ষক সমাজে তাদের লোক আছে, তাদের সিভিল সোসাইটিতে আছে, রাজনৈতিক দলগুলোতে ঢোকানোর চেষ্টা করছে। তো সবভাবে আমাদের আসলে সজাগ নজর রাখা উচিত। কারণ হয়তোবা সিনিয়র সাংবাদিক নামে হয়তোবা বহু বছর ধরে সাংবাদিকতা করেছে বিভিন্ন গ্রুপের আন্ডারে, এখন হয়তোবা বিদেশে থাকে, দেশে এসে অনেক রকম কথা বলছে, যে সাবেক প্রধানমন্ত্রী বলে কথা বলছে, ফ্যাসিস্টকে, খুনিকে সেই নামে না ডেকে সাবেক প্রধানমন্ত্রীদের সম্মান দিয়ে ডাকছে। তারা হয়তো জানে না যে আসলে রিয়া গোপের ঘটনাটা কি, বা যেই শহীদের রক্তের যেই ঘটনাগুলো, সেই গল্পগুলো তারা জানে না, তাহলে সেই যেগুলো জানা উচিত। কিংবা আমি একটু জাস্ট এখানে ওর সাথে অ্যাড করি, কিংবা আমলে নেন না এতগুলো মানুষের রক্ত, আপনি ধরেন স্বল্পতম সময় বোধহয় এটা বিশ্বে এই ম্যাসাকার, ভয়ঙ্কর ম্যাসাকার, আপনি হেলিকপ্টার দিয়ে গুলি, মানে এটা সিনেমার মতো কাহিনী। আপনি দেখুন সাইফ বলছিলেন রক্ত তো আসলে 2009,
রক্ত কিন্তু 3,500 প্লাস, আমাদের যে 20,000 নেতাকর্মী মারা গেছেন, গুম হয়েছেন, এতগুলো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা, তারা ওই রক্তে রঞ্জিত তাদের হাত। আপনি সেই জায়গাটাই ভুলে যান কিভাবে? আর সেটা নিয়ে মকারি করার দুঃসাহস কারোরই থাকা উচিত না, আপনার পজিশন যাই হোক না কেন। এই জায়গাটা ঐক্যটা না থাকলে এই যে খুব কি বলে এটা, গুটি গুটি পায়ে এরা এগিয়ে আসছেন, এটা কিন্তু নরমালাইজ যেটা করার চেষ্টা করছেন। জুলাই নিয়ে মক আগামী 10 বছরে বাংলাদেশে কেউ করতে পারবে না, এটা আমাদের নিশ্চিত। এবং আওয়ামী লীগকে কিন্তু তারা খুব প্ল্যান করে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে আমাদের জনাব তারেক রহমান সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে পাঠিয়ে দেওয়া হলো, তাকে ওই সময় খুনি ছাড়া কাউকে তো আমি দেখিনি যে ওনার একটা ইন্টারভিউ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দেখুন, কখনো কখনো কিছু কিছু জিনিস মর্নিং শোজ দ্য ডে, এই কথাটা কিন্তু মাথায় রাখা দরকার। এটা তাদের অগাধ টাকা আছে, প্রথমত পালিয়ে যাওয়ার শক্তির, এবং তাদের কেবল আইসবার্গের টিপটা পালিয়ে গেছে, বাকি পুরোটাই আছে দেশের ভিতরে। নির্বাচন কেন্দ্রিক তারা তো এক ধরনের আবার এবং এই যে নরমালাইজ করা যেন আপনি 10 জন ভালো আওয়ামী লীগার, এগেইন কাম টু দ্য পয়েন্ট, ভালো আওয়ামী লীগারকে আপনি আনতে পারেন। হোয়াট ইজ ভালো আওয়ামী লীগার? এটা তো রিকনসিলিয়েশন ছাড়া কোনো উপায় নেই। রিকনসিলিয়েশন হতে হলে বিচারিক ব্যবস্থা গ্রহণ ছাড়া কোনো উপায় নেই। এইটা পার হয়ে যারা আসতে পারবেন, অবশ্যই বাংলাদেশ তাদের স্বাগত জানাবে, তাদেরকে অ্যাকসেপ্ট করবে। এবং কিন্তু সাইফ, এই যে বিচার প্রক্রিয়া তো অনেক দীর্ঘ পথ, তারা আপনারা বলছেন যে সেই জায়গাটা নিশ্চিত না হলে আপনারা না আমরা বলছি যে আমাদের এই প্রক্রিয়াটা, বিচারিক প্রক্রিয়া রোডম্যাপটা দেখানোর জায়গাটা, এই টেক্সটটা দেখতে কিভাবে হবে এটা জানার তো রাইট আমাদের আছে। কিন্তু কথা হলো ধরেন এই নির্বাচনকে কেন্দ্র করে পতিত শক্তি তারা তো আবার সংগঠিত হবে, যেটা বারবার বিভিন্ন জায়গা থেকে আশঙ্কা করা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটি অস্থিরতা তৈরি হতে পারে। সেই জায়গায় যে রাজনৈতিক দলগুলোর ঐক্যটা আসলে একদিকে হচ্ছে ঐক্য, অন্যদিকে আরেকটা বিষয় যে আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূলের সাধারণ সমর্থক বা কর্মী যারা রয়েছেন, তারাও তো ভোটার, তাদের বিষয়টা আসলে এই ভোট পাওয়া না পাওয়া এই রাজনীতিতেও কিন্তু অনেকটা দেখেন, এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যদি আসলে ওরকম ভোটার থাকতো তাহলে তারা 5 to 7% বলবেন পরের এক মিনিট আমি আপনার কাছে শুনে বিদায়, তারা 45% দেখাতো না। আমার যতটুকু ধারণা যে 17 বছরের তাদের যে শাসন আমল, সেটা দেখে যারা আসলে আওয়ামী লীগ সাপোর্টও করতো তারা অনেকেই আসলে তাদের রুটটা পরিবর্তন করে ফেলেছে। এখন এই 5 to 7% হচ্ছে যে ইবলিশ শয়তানের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন না যে ভালো শয়তান খারাপ শয়তানি, এটা ফিল করে আপনার আগাতে হবে এবং এদেরকে কোনো রকম সুযোগ দেওয়ার কিছু নেই। আবার শেষ এক মিনিট আপনি যদি একটু বলতেন যে আপনি যে নরমালাইজেশনের কথা বলছেন, তৃণমূলে কিন্তু হচ্ছে এরকম পাল্টাপাল্টি অভিযোগ আছে যে আওয়ামী লীগের ভোট পেতে একে অন্যকে তারা হচ্ছে যে আপনার নরমালাইজ করছে অথবা শেল্টার দিচ্ছেন। দেখুন, আপনাকে একটা জিনিস এখানে তো এই নির্বাচনে তো আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই সেখানে আওয়ামী ভোটটা আমি বলছি না, আমি বলছি যারা আওয়ামী লীগকে প্রথাগতভাবে দিয়েছেন 5ই আগস্টের পরে তাদের অনেকেরই হয়তো মাইন্ডসেটের চেঞ্জ এসেছে, তারা অনেকেই হয়তো আওয়ামী লীগকে ভোট দেবেন না। কিন্তু আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট ভোট ব্যাংক আছে, যেটা হচ্ছে তারা হচ্ছে একটা কাল্ট সিস্টেম। এটা হচ্ছে যাই ঘটুক না কেন, আপনি দেখবেন তারা খুনটাকে নর্মালাইজ করে, ওটা হচ্ছে তাদের পার্সোনাল চয়েস। ওটা আপনি আজ পর্যন্ত, আমি আজকাল 100 বছর বাদে অলমোস্ট অনেক দিনই তো হয়ে গেল, জুলাই থেকে নিয়ে 36শে জুলাই থেকে আজ পর্যন্ত বহুদিন, তাই না? আমি কিন্তু রেয়ারলি আমি একজনকেও পাইনি যে তারা দুঃখিত, তারা লজ্জিত, তারা তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা করে। আমি একজনকেও দেখিনি তারা বলে যে এটা ঠিক হয়নি। আর যারা এটা ফিল করে তারা অলরেডি সরে এসেছে আওয়ামী শিবির থেকে। কাজে এটা তাদের চয়েস। আপনি খুনিকে যারা ভোট দিতে চাইবে তারা ভোট দিলেন কিনা সেটা নিয়ে কতটুকু আমাদের আসলে বদার্ড হওয়া প্রয়োজন আমি জানি না। জি, ধন্যবাদ। এতক্ষণ সবাই সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আজকের মতো দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।